নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আপকামিং ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি শুরু করেছি। বিগত ক্লাস তোমরা যারা দেখোনি, তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। আইভিসি অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপর থেকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর করানো হয়েছে এবং আজকে আমাদের প্রিলিমস মক টেস্টের যে সিরিজ শুরু করেছি, সেখানে কনস্টিটিউশন অর্থাৎ পলিটির উপর থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে 30টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর রয়েছে বিভিন্ন পরীক্ষা থেকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিশন ডাব্লিউবিসিএস নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো যাই হোক, দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং বডিজ ওয়াজ কনস্টিটিউটেড থ্রু পার্ট 3 অফ দ্য স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট 1957? 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3 মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। এটি ডাব্লিউবিসিএস 2023-এর প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স। 4টি অপশন: ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জোনাল কাউন্সিল অর্থাৎ আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছিল 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3-র মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, পরীক্ষাতে আরো একবার আসতে পারে। এবং এটার যে চেয়ারম্যান কে হয়ে থাকেন? চেয়ারম্যান হয়ে থাকেন হোম মিনিস্টার। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ব্রিটিশ অ্যাক্টস লেড দ্য ফাউন্ডেশন অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনটি ভারতের পার্লামেন্টারি সরকারের রূপরেখা উপস্থাপিত করেছিল? ডাব্লিউবিসিএস প্রিলি 2023-এর এটিও প্রশ্ন। নিচের কোন আইনটি? হুইচ অফ দ্য ফলোইং ব্রিটিশ অ্যাক্ট লেডস দ্য ফাউন্ডেশন অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হবে অপশন সি, চার্টার অ্যাক্ট অফ 1853। 1853 খ্রিস্টাব্দের চার্টার আইন পার্লামেন্টারি সরকারের রূপরেখা বা ফাউন্ডেশন অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার? সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? ডাব্লিউবিসিএস মেন 2023-এর প্রশ্ন এবং এটা স্টার মার্ক করবে বা ভিভিআই করবে, শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, অন্যান্য পরীক্ষাতেও এসেছে। সংবিধানের উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার নিজের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বি এন রাও। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947? অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়? এটা সিডিএস 2023 প্রশ্ন। দেখো 4টি অপশন রয়েছে। দ্য বিল ওয়াজ ইন্ট্রোডিউসড অন 4th জুলাই অ্যান্ড রিসিভড রয়্যাল অ্যাসেন্ট অন 18 জুলাই, অর্থাৎ 4 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের বিলটি সূচনা হয় এবং 18 জুলাই 1947 রয়্যাল অ্যাসেন্ট গ্রহণ হয়। নাকি অপশন বি, দ্য অ্যাক্ট অফ 1947 ডিটারমাইন্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? নাকি অপশন সি, দ্য অ্যাক্ট প্রোভাইডেড ফর এস্টাবলিশমেন্ট অফ 2 ইন্ডিপেন্ডেন্ট স্টেটস নেমড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান? নাকি অপশন ডি, থ্রু দিস অ্যাক্ট দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি of each state was given ultimate power to adopt any constitution? তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় 4টি অপশনের মধ্যে থেকে? তো সঠিক নয় উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য অ্যাক্ট 1947 ডিটারমাইন্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 1947 সালের যে আইনটা ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোকে নির্ধারণ করে, এই কথাটি ঠিক নয়।
অর্থাৎ সংবিধানের সাথে কোনো সম্পর্কিতই নয় 1947 সালের ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 শুধুমাত্র ভারতের স্বাধীনতার সাথে সম্পর্কিত। বাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলো সবগুলোই ঠিক। অর্থাৎ বিলের সূচনা হয় 4 জুলাই এবং 18 জুলাই রয়্যাল অ্যাকসেন্ট পাওয়া যায়। তারপর এই আইনের মাধ্যমে অর্থাৎ 1947 সালের স্বাধীনতা আইনের মাধ্যমে দুটো স্বাধীন রাষ্ট্রের কথা বলা হয়, ভারত এবং পাকিস্তান, এবং এই আইনের মাধ্যমে প্রতিটি রাষ্ট্রের গণপরিষদকে সীমাহীন ক্ষমতা, অর্থাৎ যে দেশ যেমন খুশি তাদের সংবিধান ক্ষমতা মানে সংবিধান গ্রহণ করতে পারে। কিন্তু বেসিক স্ট্রাকচার এই আইনের মাধ্যমে ঠিক করা হয়েছে, এটা একদমই ঠিক নয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্যাবিনেট মিশন কাম টু ইন্ডিয়া, অন হুজ রিকমেন্ডেশন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড? ক্যাবিনেট মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল এবং যার সুপারিশে গণপরিষদ গঠিত হয়েছিল? এসএসসি এমটিএস নন টেকনিক্যাল প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি 1946 ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল আমাদের সংবিধান গঠনের জন্য, এবং তার সেই ক্যাবিনেট মিশনের সুপারিশেই গণপরিষদ গঠিত হয়। দেখো একটু ডিটেলস দেখবো। দ্য ক্যাবিনেট মিশন অ্যারাইভড ইন ইন্ডিয়া অন মার্চ 24, 1946. দ্য মিশন কনস্টিটিউটেড এটা মিশন নয়, কমিশন হবে অ্যাকচুয়ালি। দ্য কমিশন ওয়াজ কনস্টিটিউটেড অফ 3 ব্রিটিশ ক্যাবিনেট মেম্বার্স। কে ছিলেন এই কমিশনের মধ্যে? লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এটাকে স্টার মার্ক করে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ক্যাবিনেট মিশনের যে 3 জন ব্যক্তি ছিল তার মধ্যে কারা কারা ছিল। লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, এবং তার মধ্যে লর্ড প্যাথিক লরেন্স তিনি ছিলেন কি প্রেসিডেন্ট। ইট রিজেক্টেড দ্য ডিমান্ড ফর এ সেপারেট স্টেট অফ পাকিস্তান। শুরুতে পাকিস্তানের যে পৃথক রাষ্ট্রের দাবি এটা প্রত্যাখ্যান করেছিল এই ক্যাবিনেট মিশন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার অ্যাট দ্য মাদ্রাস সেশন ডিড ন্যাশনাল কংগ্রেস ফর্ম অ্যান অল পার্টিস কনফারেন্স টু ড্রাফট এ কনস্টিটিউশন? কত সালে মাদ্রাজ অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস সংবিধানের একটি খসড়া তৈরির জন্য একটি সর্বদলীয় সম্মেলন অর্থাৎ অল পার্টিস কনফারেন্স গঠন করে? নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি 1927। একটু ডিটেলসে দেখবো। দেখো, দ্য মাদ্রাস সেশন অফ দ্য আইএনসি ইন 1927 ওয়াজ প্রিসাইডেড ওভার দ্য ডক্টর এম এ আনসারি। 1927 সালে যে মাদ্রাস অধিবেশন হয়েছিল সেখানে ডক্টর এম এ আনসারি সভাপতিত্ব করেছিলেন। দিস লেড টু দ্য ফরমেশন অফ নেহেরু কমিটি ইন 1928 চেয়ার্ড বাই মতিলাল নেহেরু, এবং এই অধিবেশনের ফলেই ঠিক তার পরের বছর 1928 সালে মতিলাল নেহেরু সভাপতিত্বে নেহেরু কমিটি গঠিত হয়, এবং দ্য নেহেরু রিপোর্ট 1928 ওয়াজ ফার্স্ট মেজর অ্যাটেম্পট বাই ইন্ডিয়ানস টু ড্রাফট এ কনস্টিটিউশন ফর দেমসেলভস, এবং নেহেরু রিপোর্ট 1928 ছিল ভারতীয়দের দ্বারা নিজেদের জন্য এটি সংবিধান প্রণয়নের প্রথম বড় চেষ্টা। চেষ্টা করে বুঝতে পেরেছ? নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 the function of the provincial government were divided into reserved and transferred subjects. Which of the following were considered as reserved subject? কি বলছে দেখো, ভারত শাসন আইন 1919-এ প্রাদেশিক সরকারের কার্যাবলী সংরক্ষিত এবং স্থানান্তরিত অর্থাৎ রিজার্ভ এবং ট্রান্সফার এই দুটো বিষয়তে বিভক্ত করে দেওয়া হয়েছিল। নিম্নের কোনটি সংরক্ষিত বিষয় হিসেবে বিবেচিত হতো? দেখো 4টে অপশন রয়েছে। জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিচার এবং প্রশাসন, 2 রয়েছে লোকাল সেলফ গভর্নমেন্ট স্থানীয় স্বশাসিত সরকার, 3 রয়েছে ল্যান্ড রেভিনিউ এবং 4 রয়েছে পুলিশ। তো এই 4টির মধ্যে কোনগুলো সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ হিসাবে গণ্য হয়েছে বা গণ্য হতো ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1, 3 and 4। অর্থাৎ 1-এ কি রয়েছে? জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন, 3-এ রয়েছে ল্যান্ড রেভিনিউ এবং 4-এ রয়েছে
পুলিশ। এই অপশনগুলোর মধ্যে এই তিনটি রিজার্ভ ক্যাটাগরিতে পড়তো এবং লোকাল সেলফ গভর্নমেন্ট এটি ট্রান্সফার ক্যাটাগরিতে বা ট্রান্সফার সাবজেক্টের মধ্যে পড়তো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসড ইন ব্রিটিশ পার্লামেন্ট? ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট কবে পাস হয়? একটু আগেই আমরা এক্সট্রা নোটসে দেখেছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নিচে কোন তারিখে পাস হয়। তো সঠিক উত্তর হবে অপশন এ, 18 জুলাই 1947, 18 জুলাই 1947 সালে। এবং বিল কবে আসে? বিল হিসাবে আসে 4 জুলাই, ঠিক আছে, 4 জুলাই এটি বিল হিসাবে আসে এবং 18 জুলাই রয়্যাল অ্যাসেন্ট পাওয়া হয় এবং তখন অ্যাক্ট হয়ে যায়। দেখো ডিটেলসে, ইট ওয়াজ বেসড অন মাউন্ট ব্যাটেন প্ল্যান অফ জুন 3, 1947। এটি 3 জুন 1947 সালের মাউন্ট ব্যাটেন প্ল্যানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। দ্য অ্যাক্ট ফর্মালি partitioned British India into two new independent dominions, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এই আইন আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতকে ভারত এবং পাকিস্তান নামে দুটি নতুন স্বাধীন ডোমিনিয়নে বিভক্ত করে দিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, হুইচ ডেট ইজ মেনশনড অ্যাজ দ্য ডেট অফ ইটস কমেন্সমেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানে কোন তারিখটিকে ডেট অফ ইটস কমেন্সমেন্ট হিসেবে উল্লেখ করা হয়? ঘুরিয়ে বলতে পারো, সংবিধান কার্যকর দিবস। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950 সাল। এবং এই দিনটিকে কি হিসেবে পালন করা থাকে? রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়ে থাকে। এর একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে, কেন এই 26 জানুয়ারি ধার্য করা হলো। 1 জানুয়ারি করা যেতে পারতো, একদম বছরের শুরু, কেন 26 জানুয়ারি চুজ করা হলো? তো দেখো কেন, দেখো 26 জানুয়ারি ওয়াজ চুজেন অ্যাজ দ্য ডেট অফ কমেন্সমেন্ট টু কমোরেট দ্য পূর্ণ স্বরাজ ডিক্লারেশন অফ 1930। 1930 সালের পূর্ণ স্বরাজ ঘোষণাকে স্মরণ করার জন্য 26 জানুয়ারিকে সংবিধানের কার্যকর দিন হিসাবে বেছে নেওয়া হয়েছিল। যখন আমরা ন্যাশনাল কংগ্রেস পড়ব, তার বিভিন্ন অধিবেশনগুলো পড়ব, সেখানে দেখব যে 1930 সালের 26 জানুয়ারি প্রথম ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে। তো সেই জন্যই 26 জানুয়ারি দিনটাকে বেছে নেওয়া হয় পরবর্তীকালে সংবিধানকে কার্যকর করার দিন হিসাবে। ওকে, দেখো, while adopted on 26 November 1949, the major part of constitution came into force on 26 January 1950। আমরা জানি যে 26 নভেম্বর 1949 সালে সংবিধানকে গ্রহণ করে নেওয়া হয়েছিল। দেখো, যদিও 26 নভেম্বর 1949 সালে গ্রহণ করা হয়েছিল, কিন্তু আরো 2 মাস ওয়েট করে, অর্থাৎ নভেম্বরটা চলে গেল ডিসেম্বর এবং তারপরে জানুয়ারি, 26 জানুয়ারি এটিকে কার্যকর করা হয় শুধুমাত্র এই দিনটাকে স্মরণ করার জন্য। ইন্ডিয়া বিকেম এ রিপাবলিক অন দিস ডে। এবং এই 26 জানুয়ারি 1950 সালে ইন্ডিয়া রিপাবলিক হয় এবং সেই জন্য এই দিনটাকে রিপাবলিক ডে হিসাবে পালিত হয়ে আসছে সেই দিন থেকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, অন হুইচ অফ দ্য ফলোইং ডেটস ওয়াজ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড? নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো এখান থেকে এই তফাৎটা বুঝে রাখবে, একটা হচ্ছে পরীক্ষায় আসবে অ্যাডপ্টেড গৃহীত, আর একটা হচ্ছে অ্যাক্টেড অর্থাৎ কার্যকর। অ্যাক্টেড হয়ে যাবে 26 জানুয়ারি 1950 আর অ্যাডপ্টেড হয়ে যাবে 26 নভেম্বর 1949। তো সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের কোনটি? অপশন সি, নভেম্বর 26, 1949। দেখো, নভেম্বর 26 ইজ সেলিব্রেটেড অ্যাজ কনস্টিটিউশন ডে অর সংবিধান দিবস ইন ইন্ডিয়া। ভারতের 26 নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালিত হয়ে থাকে। দ্য প্রিয়াম্বেল ক্লিয়ারলি মেনশন 26 নভেম্বর 1949 অ্যাজ দ্য ডেট অফ অ্যাডপশন। প্রস্তাবনায় স্পষ্টভাবে 26 নভেম্বর 1949 এই তারিখটিকে গ্রহণের দিন হিসাবে উল্লেখ করা রয়েছে।
11 নম্বর প্রশ্ন, হু প্রপোজড দ্য অবজেক্টিভ রেজুলেশন ইন 1946 প্রিয়র টু দ্য ফ্রেমিং অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধান গঠনের পূর্বে 1946 সালকে উদ্দেশ্য সমাধান বা অবজেক্টিভ রেজুলেশনের প্রস্তাব দেন নিচে কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু প্রথম অবজেক্টিভ রেজুলেশন নিয়ে আসে সংবিধানের জন্য, এবং সেটি পরবর্তীকালে একদম আমাদের প্রস্তাবনা হিসেবে গৃহীত হয়। দেখো ডিটেলসে, জওহরলাল নেহেরু মুভ দ্য অবজেক্টিভ রেজুলেশন অন ডিসেম্বর 13, 1946। জওহরলাল নেহেরু 13ই ডিসেম্বর 1946 সালে উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করে। দ্য রেজুলেশন লেড ডাউন দ্য ফান্ডামেন্টালস অ্যান্ড ফিলোসফি অব দ্য কনস্টিটিউশনাল স্ট্রাকচার। প্রস্তাবনাটি সাংবিধানিক কাঠামোর মৌলিক নীতি এবং দর্শন তুলে ধরে, এবং দ্য মডিফাইড ভার্সন অব দিস রেজুলেশন লেটার বিকাম দ্য প্রিয়াম্বেল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরবর্তীতে এই প্রস্তাবের পরবর্তী রূপটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল হয়ে গড়ে ওঠে। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন তারিখে সংবিধানের এই অবজেক্টিভ রেজুলেশন জওহরলাল নেহেরু উত্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে ডিসেম্বর 13, 1946। 12 নম্বর প্রশ্ন, ইন দ্য ফেডারেল সিস্টেম প্রপোজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 রেসিডিয়ারি পাওয়ার্স ওয়ার গিভেন টু। 1935 সালের ভারত শাসন আইন অনুসারে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসিডিয়ারি পাওয়ার প্রদান করা হয়েছিল কাদের কাদের উপর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গভর্নর জেনারেলদের উপর রেসিডিয়ারি পাওয়ার দেওয়া হয়েছিল। এটা আইস 2018 এর প্রশ্ন। নেক্সট 13, অ্যাকর্ডিং টু দ্য চার্টার অফ 1687 the mayor's court was established in Madras. The mayor was to be, চার্টার আইন 1687 অনুসারে মাদ্রাজে মেয়র কোর্ট স্থাপিত হয়েছিল। মেয়র হতে হতো নিচের কিসের দ্বারা, কোনটির দ্বারা মেয়র হতো? সঠিক উত্তর হবে অপশন এ, ইলেক্টেড অ্যানুয়ালি বাই অলডারম্যান অ্যান্ড বার্গেসেস। প্রতি বছর অলডারম্যান এবং বার্গেস দ্বারা নির্বাচিত হতো। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 রেসিডিয়ারি পাওয়ার্স ওয়ার গিভেন টু। দেখো প্রশ্নটা WBCS 2018তেও এসেছে, এই প্রশ্নটা এক্ষুনি আমরা দেখলাম। তার মানে প্রশ্ন কিছু কিছু আইএস অর্থাৎ ইউপিএসসি থেকেও প্রশ্ন WBCS এসে থাকে, তো এক্ষুনি আমরা দেখলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গভর্নর জেনারেল। প্রশ্নটা দেখো রিপিট হলো। দেখো, দিস প্রভিশন এনশিওর্ড দ্যাট আলটিমেট আনক্লাসিফাইড পাওয়ার্স রিমেন্স উইথ দ্য ব্রিটিশ অ্যাপয়েন্টিং। The Governor Generals could authorize either the federal or provincial legislature to enact a law on a residuary subject. অর্থাৎ আলটিমেট ক্ষমতা, যেগুলো চূড়ান্ত অঘোষিত ক্ষমতা, সেগুলো ব্রিটিশদের হাতে থাকবে, এবং গভর্নর জেনারেলরা এই অবশিষ্ট আইনগুলো প্রণয়নের জন্য কখনো কখনো যুক্তরাষ্ট্রীয়, কখনো কখনো প্রাদেশিক আইনসভাকে ক্ষমতা দিত। তারপর দেখো, দিস কনসেপ্ট অফ ডিস্ট্রিবিউটিং লেজিসলেটিভ পাওয়ার্স ওয়াজ হেভিলি ইন্সপায়ার্ড বাই দ্য কানাডিয়ান মডেল। এবং এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং এই রেসিডিওর পাওয়ার, এটা গভর্নর জেনারেলদের হাতে থাকবে, এটা কানাডিয়ান মডেলের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। নেক্সট 15, অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট অফ 1935 দ্য ফেডারেল কোর্ট হ্যাড। 1935 সালের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় আদালতে ছিল নিচের কোনটি ছিল? WBCS মেন 2018 প্রশ্ন। চারটি অপশন দেখো, অনলি অরিজিনাল জুরিকশন, অনলি অ্যাপিলেট জুরিকশন, অনলি অ্যাডভাইজারি জুরিকশন, নাকি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। উপরের সবগুলি ছিল। দেখো, দ্য ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ ইন দিল্লি 1937 আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। স্যার মরিস গাওয়ার ওয়াজ ইটস ফার্স্ট চিফ জাস্টিস। অর্থাৎ এই ফেডারেল কোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন?
এই মরিস গাওয়ার। ইট ফাংশনড আনটিল দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ অন 28 জানুয়ারি 1950। 1950 সালের 28 জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত এই কোর্টটি কাজ করত। নেক্সট দেখো 16, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এস্টাবলিশ বাই দ্য ব্রিটিশ দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ডাব্লিউবিসিএস মেন 2018। এটা অ্যাকচুয়ালি হিস্ট্রির প্রশ্ন, ইজি প্রশ্ন, এটা প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1600 অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে। দেখো, দ্য কোম্পানি রিসিভড এ রয়্যাল চার্টার ফ্রম কুইন এলিজাবেথ ওয়ান অন ডিসেম্বর 31st 1600 অর্থাৎ 1600 সালের 31শে ডিসেম্বর রানী এলিজাবেথ প্রথমের কাছ থেকে কোম্পানিটি রাজকীয় সনদ পায়। ইনিশিয়ালি ইট ওয়াজ গ্র্যান্টেড এ মনোপলি টু ট্রেড উইথ ইস্ট ইন্ডিজ ফর 15 ইয়ার্স। প্রাথমিকভাবে 15 বছরের জন্য ইস্ট ইন্ডিজের সাথে বাণিজ্য করার একচেটিয়া অধিকার দেওয়া হয়। দ্য কোম্পানি ওয়াজ অফিসিয়ালি ডিসলভড ইন 1874 বাই ইস্ট ইন্ডিয়া স্টক ডিভিডেন্ড রিডিমশন অ্যাক্ট। 1874 সালে ইস্ট ইন্ডিয়া স্টক ডিভিডেন্ড রিডিমশন অ্যাক্ট দ্বারা কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। এই এক্সট্রা নোটসগুলো ভালোভাবে দেখবে, এখান থেকে অনেক তথ্য জানা যাচ্ছে এবং পরীক্ষাতে এখান থেকেও আসতে পারে। নেক্সট দেখো 17, হোয়েন ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড? ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিসিএস এসেছে এবং অলরেডি আমরা করেও ফেলেছি প্রশ্নটা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো গৃহীত বলেছে, গ্রহণ হয়েছে, তাহলে অবশ্যই 26শে নভেম্বর 1949 সাল। তো সঠিক উত্তর হবে অপশন বি 26শে নভেম্বর 1949 সাল। দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক 2 years 11 months and 18 days টু কমপ্লিট দ্য কনস্টিটিউশন। এটাকে ভিভিআই করবে, এই লাইনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সংবিধান তৈরি করতে কত সময় নিয়েছিল গণপরিষদ? সেটা হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। দ্য অরিজিনাল কনস্টিটিউশন কন্টেন্ট 395 আর্টিকেলস অ্যান্ড 8 schedules। মূল সংবিধানে 395টি ধারা এবং 8টি তফসিল ছিল এবং ইট ওয়াজ হ্যান্ড রিটেন বাই প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা স্বহস্তে অর্থাৎ নিজের হাতে লিখেছিলেন। নেক্সট দেখো 18, দ্য অপরচুনিটি ফর দ্য ফার্স্ট অ্যাপিল ফ্রম ইন্ডিয়া টু প্রাইভি কাউন্সিল ইন ইংল্যান্ড ওয়াজ প্রোভাইডেড বাই দ্য অ্যাক্ট অফ। ভারত থেকে ইংল্যান্ডে প্রিভি কাউন্সিলে প্রথম আবেদনের সুযোগ পায় কার আইন অনুসারে? ডাব্লিউবিসিএস মেন 2018 প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি 1813 যে আইনটা ছিল সেই আইন অনুসারে। 19 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? নিচের কোনটি 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয়? ডাব্লিউবিসিএস মেন 2018 প্রশ্ন। চারটি অপশন রয়েছে দেখো, বাই ক্যামেরাল লেজিসলেচার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ডায়ারকি অ্যাট দ্য সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ প্রভিন্সেস, অপশন সি প্রভিন্সিয়াল অটোনমি, অপশন ডি অল ইন্ডিয়া ফেডারেশন। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডায়ারকি অ্যাট দ্য সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ প্রভিন্সেস। কেন্দ্র এবং প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা, এটা 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয়। বাকি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং অল ইন্ডিয়া ফেডারেশন এগুলো ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ছিল। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, দ্য ব্রিটিশ অ্যাকসেপ্টেড দ্য ডিমান্ড ফর পার্টিশন অফ ইন্ডিয়া থ্রু। ব্রিটিশ ভারত বিভাগের দাবি স্বীকার করেছিল নিচের কোনটির দ্বারা? তো একটু আগেই দেখলাম, সঠিক উত্তর হবে অপশন বি মাউন্ট ব্যাটেন প্ল্যান 1947। মাউন্ট ব্যাটেন প্ল্যান 1947 এর মাধ্যমে 3 জুন এটি এসেছিল। দেখো, লর্ড মাউন্ট ব্যাটেন পুট ফোর্থ দ্য পার্টিশন প্ল্যান অলসো নোন অ্যাজ জুন 3 প্ল্যান।
তারপর দেখো দ্য প্ল্যান ওয়াজ অ্যাকসেপ্টেড বাই বোথ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ, এবং দ্য বাউন্ডারি কমিশন টু ডেমোক্রেট দ্য বর্ডার্স ওয়াজ হেডেড বাই স্যার সাইরেল র্যাডক্লিফ। ওকে, এবং সীমানাকে নির্ধারণ করেছিলেন স্যার সাইরেল র্যাডক্লিফ সীমানা নির্ধারণ করেছিলেন, এবং যে কারণে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা লাইন রয়েছে যেটা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত রয়েছে। 21. By which of the following did the character of the government of India change from unitary to federal? নিম্নলিখিতের মধ্যে থেকে কোনটি দ্বারা ভারত সরকারের চরিত্র এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে। দেখো, দ্য 1935 অ্যাক্ট ইন্ট্রোডিউসড এ ফেডারেল সিস্টেম উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য ইউনিটস। অর্থাৎ 1935 সালের আইন কেন্দ্র এবং এককগুলির মধ্যে ক্ষমতা বন্টনের মাধ্যমে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু করেছিল। However, the federal part of Act was never fully implemented because the princely states did not join to it. The division of power was made through three lists: federal, provincial, and concurrent. এবং এই যে ক্ষমতার বিভাজন তিনটে ভাগে ভাগ করা হয়, যুক্তরাষ্ট্রীয়, প্রাদেশিক এবং সমবর্তী সাবজেক্টের মাধ্যমে বা লিস্টের মাধ্যমে। এবং সিমিলার এখনো রয়েছে আমাদের দেশে তিনটে লিস্ট রয়েছে: ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। Next, 22. From which of the following constitution mentioned below has nothing been borrowed in Constitution of India? নিম্নে উল্লেখিত সংবিধানগুলির মধ্য থেকে কোন সংবিধান থেকে ভারতের সংবিধানে কিছুই নেওয়া হয়নি? আমরা যখন গণপরিষদ দেখব এবং তারপরে সংবিধানের উৎস পড়ব, সোর্স অফ কনস্টিটিউশন দেখব, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংবিধান থেকে আমাদের সংবিধানে বিভিন্ন সিস্টেম বা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। তো নিচের কোন দেশের সংবিধান থেকে কিছুই নেওয়া হয়নি? সেটা হয়ে যাবে অপশন ডি, কনস্টিটিউশন অফ চায়না। চীনের সংবিধান থেকে কিছুই নেওয়া হয়নি, বাকি আমেরিকা, জার্মানি এবং কানাডা থেকে নেওয়া হয়েছে। দেখো কি কি নেওয়া হয়েছে। দেখো, ফান্ডামেন্টাল রাইটস, জুডিশিয়াল রিভিউ, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আর বরড ফ্রম ইউএসএ। তারপর দেখো, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি ইজ বরড ফ্রম ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে, এটা জার্মানির ভয়মার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং ফেডারেল স্ট্রাকচার, এ ফেডারেল উইথ স্ট্রং সেন্টার ইজ বরড ফ্রম কানাডা। নেক্সট দেখো 23. Through which of the following acts was system of governments in India changed from unitary to federal? দেখো, WBCS মেন 2017 প্রশ্ন, এটা একটু আগেই করলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেগুলো কিন্তু স্টার মার্ক করবে, এগুলো কিন্তু আবারও আসতে পারে। 24. Which among the following changed the character of government of India from unitary? সরি, প্রশ্নটা রিপিট হয়েছে, তার জন্য সরি। অপশন বি হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। 25 দেখো, which of the following helped most in incorporating the concept of fundamental rights in our constitution? ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নিচের কোনটি সব থেকে বেশি সহায়তা করেছে? WBCS মেন 2016 প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, নেহেরু কমিটি রিপোর্ট 1928। নেহেরু কমিটি রিপোর্ট 1928 আমাদের সংবিধানে মৌলিক অধিকার ধারণা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সব থেকে বেশি সহায়তা করেছে। দেখো, দ্য নেহেরু রিপোর্ট 1928 স্ট্রংলি অ্যাডভোকেটেড ফর ইনক্লুশন অফ এ বিল অফ রাইটস ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নেহেরু রিপোর্ট ভারতের সংবিধানে মৌলিক অধিকার একটি তালিকা অন্তর্ভুক্ত করার পক্ষে সব থেকে বেশি জোরালো সওয়াল করেছিল। It demanded 19 fundamental rights including equal rights for women. তারপর দেখো, the fundamental rights currently present in part 3, part 3 তে রয়েছে 12 থেকে 35 এর মধ্যে আর্টিকেল অফ কনস্টিটিউশন আর হেভিলি ইন্সপায়ার্ড বাই ইউএস বিলস অফ রাইট। এবং এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের ধারণা নিয়ে আসা হয়েছে ইউএসএ থেকে, এবং আমাদের সংবিধানের পার্ট 3 তে রয়েছে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে। Next, 26. In 1944, Chakraborty Raja Gopalachari initially proposed in the Rajaji Formula 2. 1944 সালে চক্রবর্তী রাজা গোপালাচারী
রাজাজি ফর্মুলায় প্রাথমিকভাবে প্রস্তাব করেছিলেন কোনটি? রাজাজি ফর্মুলার কি প্রস্তাব করেছিলেন? চারটি অপশন রয়েছে, ভালো করে দেখবে। রিজলভ দ্য পলিটিক্যাল ডেডলক ইন দ্য কান্ট্রি, try to reject communal electorates, secure Congress with united influence in the provincial government, নাকি influence the government to withdraw from India within a year the end of World War II. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিজলভ দ্য পলিটিক্যাল ডেডলক ইন কান্ট্রি, দেশের রাজনৈতিক অচলাবস্থা সমাধান করার প্রস্তাব দিয়েছিল রাজাজি ফর্মুলাতে। নেক্সট দেখো 27, before November 26, 1949, which of the following was official law in India? 1949 সালের 26 নভেম্বরের আগে নিচের কোনটি ভারত সরকারের আইন ছিল, বা কোন আইন অনুযায়ী ভারত চলতো? তো সঠিক উত্তর হবে অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত শাসন আইন 1935 অনুযায়ী। 28 দেখো, Dr. Rajendra Prasad was not a member of which of the following committees of Constituent Assembly? ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিম্নে উল্লেখিত গণপরিষদের কোন কমিটির সদস্য ছিলেন না? WBCS মেন 2016 প্রশ্ন। অনেকগুলো কমিটি গঠন হয়েছিল, নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস এই প্রশ্নোত্তরগুলো করব, যখন গণপরিষদের ক্লাসটা করব সেখানে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো 28 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি। বিজনেস অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তিনি ছিলেন না, বা সদস্য তিনি ছিলেন না। বাদ বাকি রুলস অফ প্রসিডিওর কমিটি, ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি এবং অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলোর তিনি সদস্য ছিলেন। দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য চেয়ারম্যান অফ রুল অফ প্রসিডিওর কমিটি, স্টিয়ারিং কমিটি অ্যান্ড অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ। এবং দ্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কে এম মুন্সি। ঠিক আছে, কে এম মুন্সি ছিলেন এই বিজনেস অ্যাডভাইজারি কমিটির সাথে সম্পর্কিত। 29 দেখো, থ্রু হুইচ অফ দ্য ফলোইং ডিড দ্য ইন্ডিয়ান লেজিসলেচার বিকাম বাইক্যামেরাল? নিম্নে উল্লেখিত কোনটির মাধ্যমে ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়? তো 29 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ড আইন 19 সালে যেটাই ছিল তার মাধ্যমে। দেখো ডিটেলসে, ডিটেলস নেই, শুধু মনে রাখবে মন্টেগু চেমসফোর্ড আইন যেটা 1919 সালে আসে, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়েছিল। নেক্সট 30 নম্বর প্রশ্ন, রিলেটেড টু দ্য মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ইজ দ্য, মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের সাথে সম্পর্কিত নিচের কোনটি? তো 1919 সালে এসেছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভুল দাগ করলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ভারত শাসন আইন 1919, অপশন ডি। এবং শেষ প্রশ্ন আজ ক্লাসের, ইন হুইচ ইয়ার ডিড দ্য কংগ্রেস মিনিস্ট্রিজ স্টার্ট ফাংশনিং ইন দ্য প্রভিন্সেস? কোন বছর থেকে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? WBCS প্রিলি 2014 প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 1937 সাল থেকে। দেখো ডিটেলসে, দেখো ফলোইং প্রভিন্সিয়াল ইলেকশন 1937 দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্মড মিনিস্ট্রিজ ইন 8 আউট অফ 11 প্রভিন্সেস। অর্থাৎ 1937 সালে প্রাদেশিক নির্বাচনের পর ভারতীয় জাতীয় কংগ্রেস 11টি প্রদেশের মধ্যে 8টিতে মন্ত্রিসভা গঠন করে। তাহলে কোন বছর থেকে? 1937 সাল থেকে, বা 37 সালের পর থেকে। দ্য ইলেকশনস ওয়ার ম্যান্ডেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালের যে ভারত শাসন আইন আছে সেই দ্বারা নির্বাচন বাধ্যতামূলক করা হয়েছিল, এবং সেখানে 11টা প্রভিন্সের মধ্যে 8টা জায়গায় কংগ্রেস জিতেছিল। দ্য কংগ্রেস মিনিস্ট্রিজ রিজাইন্ড in 1939 protesting India's involvement in World War II without their consent, এবং 1939 সালে কংগ্রেসের সম্মতি ছাড়াই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ানোর প্রতিবাদে কংগ্রেসের মন্ত্রিসভাগুলি তাদের পদ থেকে পদত্যাগ করে। ওকে, তো এই ছিল আজকের পলিটির ক্লাস নাম্বার 1, যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একদম প্রথম টপিকটা যেটা আমরা পড়ে থাকি পলিটির উপর থেকে, হিস্টোরিক্যাল
ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর করে ফেললাম। আশা করছি প্রশ্ন উত্তরগুলো ভালো লেগেছে এবং প্রত্যেকদিন এই প্রিলিমস মক টেস্টের যে সিরিজটা WBCS 2024কে লক্ষ্য করে শুরু করা হয়েছে সেগুলো ফলো করতে থাকো। পরীক্ষার আগে পর্যন্ত আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যতগুলো টপিক কভার করা যায় সেগুলো আমি কভার করিয়ে দেবো। ওকে, এবং এখান থেকে অবশ্যই প্রশ্ন আশা করছি কমন পাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং ভিশন WBCS নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।